আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। এসএসসি 2026 পরীক্ষার্থী যারা আছো, কমার্স ডিপার্টমেন্ট বা বিজনেস স্টাডিজ গ্রুপের তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিংটা মূলত দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ফিনান্স অংশ, একটা হচ্ছে ব্যাংকিং অংশ। এখান থেকে তোমাদের 5টা সৃজনশীল আসবে। ওই 5টা সৃজনশীল থেকে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা এবং আরেকটা যে কোনোটা থেকে দিয়ে 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো যারা ভালো স্টুডেন্ট বা মোটামুটি সবাই চেষ্টা করে ফাইন্যান্স অংশ থেকে 3টা দেওয়ার জন্য, কারণ ফাইন্যান্স অংশটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর ব্যাংকিং অংশটা হচ্ছে থিওরি। ফাইন্যান্স অংশে তোমাদের সর্বমোট 4টা অধ্যায় আছে। কয়টা আছে? 4টা অধ্যায়। 4টা অধ্যায়, প্রথম অধ্যায়টা মূলত থিওরি, এখান থেকে সৃজনশীল আসলে অনেকে দেয় না। যাই হোক, মূলত শর্ট সিলেবাসের কারণে তোমাদের ফাইন্যান্স অংশে ম্যাথ সাবজেক্ট আছে মাত্র 3টা। অর্থের সমমূল্য, ঝুঁকি অনিশ্চয়তা, মূলধন আয় ব্যয় প্রাক্কলন, এই 3টা অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 3টা অধ্যায়। ঠিক আছে? তাইলে আমি, তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তোমরা আশা করি জানো আমি তোমাদের ফাইন্যান্সে মাত্র 5টা সৃজনশীল করাবো। এই 3টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল করাবো। তোমার 3টা সৃজনশীল ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে। তো ওই ধারাবাহিকতায় এখন আমি ষষ্ঠ অধ্যায়টা করাবো। এই অধ্যায়টা করানোর আগে আমি তোমাদেরকে আরও 2টা ভিডিও প্রোভাইড করেছি, যেখানে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ অর্থের সমমূল্য থেকে 3টে সৃজনশীল করাইছি, যেখান থেকে একটা কমন আসবে ইনশাল্লাহ। এবং পঞ্চম অধ্যায়ে আরেকটা ভিডিওতে, পঞ্চম অধ্যায়ে অর্থাৎ মূলধনায় ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে একটা সৃজনশীল করেছি, ইনশাল্লাহ ওই একটা সৃজনশীলই আসবে। তো তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট থাকলো। এবং আজকের এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায় মূলধন আয় বা প্রাক্কলন, এখানে তোমাদেরকে মাত্র একটা সৃজনশীল করাবো এবং ওই একটা সৃজনশীলই তোমাদের হুবহু কমন আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। ভাইয়েরা, তোমাদের কাছে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো আমরা শুরু করি। এখান থেকে তোমাদেরকে জাস্ট আমি একটাই সৃজনশীল করাবো, ওই একটাই আসবে ইনশাল্লাহ। তোমাদেরকে যদি আমি আর একটু বলি, ওইটা হচ্ছে তোমাদেরকে এর পূর্বে আমি ফাইন্যান্সের এবং সর্বমোট 4টা ভিডিও প্রোভাইড করছি। প্রথম ভিডিওটাতে অর্থাৎ গত 2 দিন আগে প্রথম ভিডিওটাতে আমি তোমাদেরকে এখানে 3টা অধ্যায়ের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র একসাথে একটা ভিডিওতে প্রোভাইড করেছি। তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট, তোমরা আমার ওই ভিডিওটা দেখে আসবা, তাইলে এই 3টা অধ্যায় ম্যাথ করতে তোমার তেমন একটা সমস্যা হবে না। কারণ এই ম্যাথগুলো জেনারেল ম্যাথের মতো না, এখানে সূত্রগুলা উদ্দীপক পড়ে বুঝতে হয়। ঠিক আছে? তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং এসকিউ একটা সাজেশন দিয়েছি। ঠিক আছে? তো তোমরা ওই ভিডিওগুলো দেখবা, তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে? আসো আমরা শুরু করি। এখান থেকে জাস্ট একটাই সৃজনশীল করাবো, এই একটাই কমন আসবে। ঠিক আছে? ইনশা আল্লাহ। দেখো এখানে বলা আছে কি, জনাব বিপুলের চাঁদ ও তারা। জনাব বিপুলের চাঁদ ও তারা নামক 2টা প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। প্রতিটি প্রকল্পের প্রাথমিক ব্যয় 1 লক্ষ টাকা। চাঁদ প্রকল্প হতে 4 বছরে বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 40,000, 50,000, 80,000, 55,000 টাকা। চলতি খরচ বিক্রয়ের 20%। প্রতি বছর স্থায়ী খরচ 10,000 টাকা। অবচয় 5,000 টাকা। কর 30%। তারা প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ তিনি 3 বছরে ফেরত পাবেন। কয় বছরে ফেরত পাবেন? 3 বছরে ফেরত পাবেন। এখন দেখো, কোশ্চেনটা হচ্ছে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার, আর খ নম্বর হচ্ছে জনাব বিপুলের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, পেব্যাক সময়ের ভিত্তিতে মতামত দাও। তোমাদেরকে আমি তো বললাম তোমাদের এসকিউ সাজেশানটা, অর্থাৎ শর্ট কোশ্চেনের সাজেশানটার ভিডিও আলাদাভাবে দিয়ে দিয়েছি, যার কারণে এখানে সৃজনশীল আমি করাই নেই। তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। আসো আমরা শুরু করি। আর তোমাদের এই অধ্যায়টাতে জাস্ট 2টাই সূত্র আছে বা 2টা ধরনের ম্যাথ আছে। 1 নম্বর হচ্ছে গড় মুনাফার হার, আর একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম আমাদেরকে গড় মুনাফার হার বের করতে হবে। তো তোমরা যারা হয়তো বিরক্ত হয়ে যাবে, আমি আবার বলতেছি যে বিষয়টা এই কারণে, তোমরা যারা আমার সূত্রের ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারবা এই অধ্যায়ে যে মানগুলো দেওয়া থাকে নগদ প্রবাহ, ওগুলো দিয়ে কিন্তু সব সময় সরাসরি ম্যাথ করা যায় না। ওগুলোকে মডিফাই করে নিট মুনাফাটা বের করতে হয়। এটা তোমরা আমার সূত্রের ভিডিওটা দেখলে
খুব ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। তারপরও আমি একটু বলি, ওখান থেকে বললে তোমাদের খুব ইজি হবে। আমরা গড় মুনাফার হার নির্ণয়ের জন্য সবসময় নিট নগদ প্রবাহ দিয়ে কাজ করব, আর ফেব্যাক সময় নির্ণয়ের জন্য সবসময় নগদান্ত প্রবাহ দিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে গড় মুনাফার হার জন্য নিট মুনাফা, আর নিট মুনাফা কীভাবে নির্ণয় করে তোমরা ওই সূত্রের ভিডিওতে মানে বিস্তারিত দেওয়া আছে, বাট আমি তারপর আবার বলতেছি, তোমাদের যে উদ্দীপকের মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলো থেকে তুমি চলতি খরচটা বাদ দিবা, স্থায়ী খরচটা বাদ দিবা, অবচয়টা বাদ দিবা, করটা বাদ দিবা। এই 4টা মান বাদ দিলে তোমার যে মান বের হবে ওইটাই হবে কর বাদ নিট মুনাফা। আমি আবার বলতেছি, তোমাদের উদ্দীপকের যে মানগুলো দেওয়া থাকবে বছরগুলোর, ওই মানগুলো দিয়ে ম্যাথ করা যাবে না সব সময়। যদি এখানে এখানে স্পষ্ট লিখে থাকতো চাঁদ প্রকল্প হতে 4 বছরের নিট মুনাফা, তাইলে আমি এত কাজ করা লাগতো না, আমি সরাসরি এই গাছগুলো দিয়ে ম্যাথ করে ফেলতে পারতাম। যেহেতু এখানে বিক্রয়ের পরিমাণ বলছে, তাহলে আমাকে নিট মুনাফা বের করতে হবে কীভাবে? আমি এখানে যেই খরচগুলো আছে ওগুলো বাদ দিলেই হবে। যেমন এখানে চলতি খরচ আছে বিক্রয়ের 20%, স্থায়ী খরচ, অবচয়, কর, এই 4টা জিনিস। তো বিষয়টা দেখো, আমি জাস্ট এরকম একটা ঘর করবা, এভাবে টাকাগুলো লিখবে। এই যখন 40, 50, 80, 55, 40, 50, 80, 55, এখান থেকে চলতি খরচ বাদ দেবে 20%। কোথায় 20%? 40,000-এর 20%, তাহলে 8,000, 50-এ 10, 80-তে 16, 55-তে 11। মাইনাস করবা না, আমরা একসাথে করবো, ঠিক আছে। এরপরে স্থায়ী খরচ বলা আছে 10,000, আর তোমরা সবাই জানো স্থায়ী খরচ প্রত্যেক বছরেই একই হয়, তাহলে স্থায়ী খরচ 10, 10, 10, 10। অবচয়টাও প্রত্যেক বছর একই, 5, 5, 5, 5। এখানে একটা কথা আছে, অনেক সময় অবচয়টা বের করে দেয় না, তখন তোমরা সূত্রের মাধ্যমে নিজেরা আগে অবচয়টা বের করে নিতে হবে, ঠিক আছে। অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই বছর, ঠিক আছে। অবচয় যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে মাস্ট বি অবচয় আগে নিজে বের করে নিতে হবে। এখন তুমি এই মানগুলো বাদ দিবা, বাট এখানে কিন্তু আরেকটা মান আছে কর, যেটা আমরা এখন বাদ দিব না। কর কিন্তু তোমরা একসাথে বাদ দিয়ে দিবে না, সব কিছু বাদ দেওয়ার পরে আলাদাভাবে কর বাদ দিবা, ঠিক আছে। বিষয়টা মাথায় রাখবা, কর একসাথে বাদ দেওয়া যাবে না, কারণ তুমি 30% তাহলে কোথায় থেকে বের করবা, ঠিক আছে। তাহলে আমরা খরচ যা আছে সবগুলো মাইনাস করলে আসবে 17,000, 25,000, 49,000, 29,000। এখন এই যে করযোগ্য মুনাফা, ঠিক আছে, খরচগুলো বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে ওগুলোকে করযোগ্য মুনাফা বলবে। এই করযোগ্য মুনাফা 30% হবে কর, নট এই টাকা। দেখো এখানে অনেকে ভুল করে, আমরা চলতি খরচের 20% এখান থেকে বের করছি না, অনেকেই কী করে করটাও এখান থেকে বের করে ফেলে। বিষয়টা এরকম না, চলতি খরচের 20% আসবে বিক্রয়ের টাকা থেকে, বাট করের টাকা আসবে মোট টাকা থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যে টাকা আসবে ওই টাকার উপরে কর বের করতে হবে। অর্থাৎ করযোগ্য মুনাফা 17,000 টাকা, এটার উপরে 30% বের করলে 5,100 টাকা, 25,000-এর 30% 7,500 টাকা, 49,000-এর 30% 14,700 টাকা, 29,000-এর 30% 8,700 টাকা। তো এটা থেকে এটা বাদ দিবে 11,000 আসবে, এখানে আসবে 17,500, 34,000, 20,300। এইগুলো হচ্ছে নিট মুনাফা, এগুলো দিয়ে তুমি কাজ করবা। এর ব্যাখ্যা যদি না বুঝো আমার সূত্রের ভিডিওটাতে দেখে আসো, ওখানে আমি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে বুঝেছি এই কাজগুলো কেন করতে হবে। এখানে আর বিস্তারিত আসতেছি না, ঠিক আছে। আসো আমরা পরবর্তী অংশে চলে যাই ম্যাথের। এখন আমার কাজটা খুবই সহজ, তোমরা সূত্রতে দেখে বুঝতে পারবা এখানে কি কি লাগবে। গড় মুনাফার মেইন সূত্র হচ্ছে এটা, আমি একটু দ্রুত করতেছি কেমন। গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100, এটা হচ্ছে মেইন সূত্র। তো গড় নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। গড় নিট মুনাফা মানে কি? বিষয়টা অনেক ইজি। গড় নিট মুনাফা মানে প্রত্যেক বছরের আয়ের হারের সমষ্টি বাই বছর। তোমরা যারা সূত্রের ভিডিও দেখছো তোমরা ওখানে সূত্রগুলো লিখে আছে স্পষ্ট, আর ম্যাথ করার সময় তোমরা সূত্র চাইলে নাও লিখতে পারো, ঠিক আছে, সরাসরি ম্যাথ করে ফেলতে পারবা। দেখো বিষয়টা আমি তোমাদেরকে যদি একটু বুঝাই, গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা মানে কি? মানে মুনাফাগুলোর গড় বের করবা। তো গড় মানে কি? গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। তো দেখো রাশিগুলোর যোগফলে 1, 2, 3, 4, 4টা রাশির যোগফল 4 দিয়ে ভাগ করবা, বিষয়টা খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে এত টাকা। আর গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য বাই 2। এখন আমাদের প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ বলা আছে 1 লক্ষ টাকা, আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই, 2 দ্বারা ভাগ করবা 50,000। এর পরে তুমি এই সূত্রটা লিখবা, গড় মুনাফার হার গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এই যে এখানে গড় নিট মুনাফা বেরোছে 21,000, গড় বিনিয়োগ 50,000, 21,000কে 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবা 42%। এটাই হচ্ছে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার 42%। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
এরপরে আসো আমাদেরকে ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, আমাদেরকে ঘ নাম্বার কোশ্চেনে বলছে জনাব বিপুলের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য তা ফেব্যাক সময়ের ভিত্তিতে মতামত দাও। তাইলে এখানে প্রকল্প কয়টা? এখানে প্রকল্প হচ্ছে দুইটা, একটা হচ্ছে চাঁদ প্রকল্প আর একটা হচ্ছে তারা প্রকল্প। এখন এই দুইটার কে থেকে তুমি কোনটা গ্রহণ করবা বা জনাব বিপুল কোনটা গ্রহণ করবে তা ফেব্যাক পিরিয়ডের মাধ্যমে অর্থাৎ পিবিপি এর মাধ্যমে দেখাইতে হবে। তো দেখো আমাদেরকে একটা প্রকল্পের ফেব্যাক পিরিয়ড বের করে দেওয়া আছে, তারা প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত আসবেন। এটা মানে হচ্ছে তারা প্রকল্পের পিবিপি 3। তার মানে আমরা চাঁদ প্রকল্প যেটা আছে এখন ওই প্রকল্পের পিবিপিটা বের করে চাঁদের সাথে তারা প্রকল্পের তুলনা করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আসো আমরা চাঁদ প্রকল্পের পিবিপি বের করব। আমি তোমাদেরকে শুরুতেই বলছি একটু আগে যে তোমরা বিরক্ত হয়ে যেতেছ, বাট বিরক্ত হয়ে নেওয়া এরা আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, নাইলে তোমরা ম্যাথগুলো বুঝবা না। এখানে এই যে পিপিপি বের করবে এখন, এই টাকাগুলো কিন্তু এই চাঁদ প্রকল্পের 40, 50, 80, 55 এই টাকাগুলো দিয়ে বের করবে না। কারণ পিপিপি নির্ণয় করা হয় নগদ আন্তঃপ্রবাহ দিয়ে, যেটা আমি একটু আগে তোমাদেরকে অল্প একটু বুঝেছি, যেটার বিস্তারিত ব্যাখ্যা আমার সূত্রের ভিডিওতে আছে, তোমরা ওইটা দেখে আসলে সবচেয়ে বেটার হবে। কারণ এই মানগুলো দিয়ে ম্যাথ করলে হবে না, কারণ এখানে নগদান্ত প্রবাহ বের করতে হয়। তো নগদান্ত প্রবাহ বের করার সূত্র হচ্ছে কর বা নেট মুনাফার যে মানগুলো বের হবে ওগুলোর সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করবা। আমি আবার বলতেছি, পিবিপি নির্ণয়ের জন্য যে নগদান্ত প্রবাহ লাগবে ওইটার ক্ষেত্রে এই মানগুলো দিয়েও তুমি কাজ করতে পারবা না। ওইটার ক্ষেত্রে কাজ করতে হয় নিট মুনাফার সাথে অবচয়গুলো যোগ করবা এবং ভগ্নাবশেষগুলো যোগ করলে নগদান্ত প্রভাব পাওয়া যায়, যেটা সূত্রের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নিও, নাইলে এই অধ্যায়ের ম্যাথ তোমাদের অবশ্যই ভুল হয়ে যাবে। তো দেখো জনাব বিপুলের রন নির্বাচন করতে হলে পিপিপি নির্ণয় করতে হবে। তো পিপিপি নিট মুনাফা যেটা গ থেকে আমরা পাইছি 11,900, 17,500, 34,300, 20,300, ওইটার সাথে তুমি অবচয়গুলো যোগ করবা 5,000 সব জায়গায় এবং ভগ্নাবশেষ মূল্য। এখন এই অধ্যায় কি ভগ্নাবশেষ মূল্য আছে এই কোশ্চানে? নাই। যদি ভগ্নাবশেষ মূল্য থাকতো, একটু মনোযোগ দিয়ে শুনো এটা, যদি ভগ্নাবশেষ মূল্য থাকতো তাহলে ভগ্নাবশেষ মূল্যটা শুধু সর্বশেষ বছরে যোগ হবে, আর কোথাও বসবে না। আবার বলতেছি, ভগ্নাবশেষ মূল্যটা শুধু সর্বশেষ বছরে বসবে, অন্য কোথাও বসবে না। তো এখন তোমরা যোগ করলে এটা 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 এই মানটা আসবে। ঠিক আছে, এখন আসো আমরা জাস্ট সূত্র করে ফেলি। আর তোমরা জানো পিবিপি নির্ণয় করার জন্য একটা ঘর বের করতে হয় আলাদা করে, ওইটা হচ্ছে বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। তো বছর মানে কি 1, 2, 3, 4 নগদ প্রবাহ কোথায় পাইছো? এই যে আমরা এখানে বের করছি, প্রথম বছরের এত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, জাস্ট এগুলা তুমি হচ্ছে যে কি এখানে বসাই ফেলবা। ঠিক আছে, এখানে বসাই ফেলার পর ক্রমযোজিত নগদ প্রবাহ, এটা তোমরা মধ্যক নির্ণয় করছো না, মধ্যক নির্ণয় করার সময় যে ক্রমযোজিত কোনো সংখ্যা বের করে ঠিক ওইভাবে, অর্থাৎ প্রথমটা প্রথম ঘরে বসে যাবে, এরপরে প্রথম ঘরের মানটা দ্বিতীয় ঘরের সাথে যোগ হয়ে এখানে বসবে, দ্বিতীয় ঘরের মানটা তৃতীয় ঘরের সাথে যোগ হয়ে এখানে বসবে, তৃতীয় ঘরের মানটা চতুর্থ ঘরের সাথে যোগ হয়ে এখানে বসবে। এতটুকু ঠিক আছে, এটা আশা করি তোমরা সবাই পারো। এখন আসো পিভিপির মেন সূত্র, যেটা এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। ঠিক আছে, এখন এখানে এ কি, এনসিও কি, সি কি, ডি কি, এসবগুলোর ব্যাখ্যা আমার সূত্রের ভিডিওতে দেওয়া আছে, বাট তারপরও আমি এখানে বিষয়টা আবার ব্যাখ্যা করতেছি। ওইটা হচ্ছে এ, এ মানে হচ্ছে ক্রমযোজিত নগদান্ত প্রবাহ, প্রকল্প বহিঃপ্রবাহ বা বিনিয়োগের কাছাকাছি কম হবে যে বছরে। মানে দেখো আমাদের বহিঃপ্রবাহ বা বিনিয়োগ হচ্ছে 1,00,000 টাকা, এই ক্রমযোজিত নগদান্ত প্রবাহে কোন মানটা 1,00,000 টাকার কাছাকাছি কম, ওই মানের বছরটাই হবে এ এর মান। দেখো 1,00,000 টাকার কাছাকাছি কম হচ্ছে 78,700 টাকা, এই 78,700 টাকা যেই বছরের মান ওই বছরটাই হবে এ। ঠিক আছে, আর এনসিও হচ্ছে নগদ প্রবাহ, এটা তোমরা জানো। সি হচ্ছে এ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, যেটা ওইটাকে বলা হয় সি। আর ডি হচ্ছে এ বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো এখন জাস্ট তুমি মানটা বসে দিবে 3, এনসিও 1,00,000, সি 78,000, ডি এত, এটা বিয়োগ করে ভাগ করবা, মান চলে আসবে 3.84। এখন আসো আমরা একটা ব্যাখ্যা দিতে হবে, তুমি কোন প্রকল্পটা গ্রহণ করবা। তো দেখো চাঁদ প্রকল্পের পিবিপি 3.84 বছর, আর তারা প্রকল্পের পিবিপি প্রশ্নে দেওয়া আছে 3 বছর। এখন দেখো ব্যাখ্যাটা হবে এটা, আমরা জানি যে প্রকল্পের পিবিপি যত কম ওই প্রকল্পটা তত বেশি গ্রহণযোগ্য।
তার মানে যে প্রকল্পের পিবিপি যত কম হবে, যে মানটা কম হবে আমরা ওই মানটা গ্রহণ করবো। তাহলে এখানে মান কম কার? তারা প্রকল্পের। তাহলে তারা প্রকল্প লেস চাঁদ প্রকল্প, অর্থাৎ 3.84 থেকে ছোট। অতএব জনাব বিপুলের জন্য তারা প্রকল্প অধিক গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, তোমাদের এই কোশ্চেনটা এভাবে না আসে অন্যভাবেও আসতে পারে, তবে একই ধরনের ম্যাথ আসবে। যেমন তোমাদের এখানে আমি দেখো গ নাম্বারে করাইছি গড় মুনাফার হার। তোমাদের এমনও কোশ্চেন আইতে পারে গ ঘ দুটোটাই গড় মুনাফার হার আসবে। তোমাদেরকে গ নাম্বার বলবে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ঘ নাম্বার বলবে উদ্দীপকে বিপুলের জন্য কোন প্রকল্পটা অধিক গ্রহণযোগ্য, গড় মুনাফার মাধ্যমে ব্যাখ্যা করো। তখন তুমি তারা প্রকল্পেরও গড় মুনাফার হার নির্ণয় করবে, তোমাকে মান দেওয়া থাকবে প্রশ্নে। ঠিক আছে, তার মানে এই গড় মুনাফার হারের যে সূত্রটা, এটা তুমি 2বার করলে সৃজনশীলটা কমপ্লিট করতে পারো। তোমাদের ম্যাথ এরকম আসতে পারে, আবার এরকমও হইতে পারে তোমাকে একটা উদ্দীপক দিবে, দিয়ে বলবে গ নাম্বারে চাঁদ প্রকল্প বা যে দুইটা প্রকল্প থাকবে, বলবে একটা প্রকল্পের যে নাম বলবে, ধরো চাঁদ প্রকল্পের পিপিপি নির্ণয় করো। আর ঘ নাম্বার বলবে যে দুইটা প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য পিপিপির মাধ্যমে ব্যাখ্যা করো। তখন তুমি এখানে এই যে ঘ নাম্বারেও পিপিপি বের করতে হবে একটা প্রকল্পের, আবার ঘ নাম্বারে যাই এরকম আবার আর একটা প্রকল্পের পিপিপি বের করে ব্যাখ্যা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।